আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর বুধবার 27 নভেম্বর এই প্রতিক্রিয়া জানায় তেহরান। এরপর জানিয়ে দিব বাংলাদেশ ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা এবং পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশে সাময়িক অস্থিরতা শুরু হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এরপর জানিয়ে দিব আইসিসিতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান মিন অং হুইলিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করেছে। এরপর জানিয়ে দিব মার্কিন B-52 বোমারু বিমান আটকে দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের পথ আটকে দিল রাশিয়ার যুদ্ধবিমান। বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি B-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুমকি হয়ে উঠেছে রিপাবলিকান এই নেতা। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে নতুন এই যুদ্ধ এবার সীমান্তে মৃত্যু হারাতে চলেছে যুক্তরাষ্ট্র, যার পরিণতি কি হবে তা এখনই আঁচ করা যাচ্ছে না। মঙ্গলবার 26 নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চীন, মেক্সিকো এবং কানাডার উপর নতুন করে কর আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্য যুদ্ধ শুরু করতে চায় তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর বুধবার 27 নভেম্বর এই প্রতিক্রিয়া জানায় তেহরান। খবর আল জাজিরার। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। প্রতিরোধ আন্দোলন বলতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বোঝানো হয়েছে। হিজবুল্লাহকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইরান। এর আগে বুধবার 27 নভেম্বর স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ সময় সকাল 8টা লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন, পরবর্তীতে এটি আবারও বাড়ানো হবে। মঙ্গলবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে। হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা 10-1 ভোটে তিনি চুক্তি অনুমোদন করেছে।
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন। সংঘর্ষ স্থানীয় সময় ভোর ৪টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৮টা শেষ হবে বলে জানান তিনি বলেন এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে। হিজবুল্লাহ ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। উভয় পক্ষের বেসামরিক জনগণ শিগগিরই নিরাপদে তাদের নিজ নিজ কমিউনিটিতে ফিরে যাবে। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। এই চুক্তির মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের ১ বছরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যাচ্ছে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা এবং পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশে সাময়িক অস্থিরতা শুরু হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। সেই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য ডেকান হেরাল্ড। বুধবার ২৭শে নভেম্বর কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। পবন খেরা বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। ইসকন নেতা ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা এই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ। এর আগে মঙ্গলবার ২৬শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের চিকিৎসকরা আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত হন আরও ৭ থেকে ৮ জন। সোমবার বিকেলে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। পরে সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘের ইসকন আলোচিত সাবেক এই সংগঠনকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। মঙ্গলবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। এদিকে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আইসিসিতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান মিন অং উইলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তার জড়িত থাকার অভিযোগে আইসিসির প্রধান কৌশলী করিম খান এ আবেদন করেন। বুধবার ২৭শে নভেম্বর আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। খবর রয়টার্স। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ থেকে ১৭ সালে রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা এবং এর ফলে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধের মিন অং উইলকে বিশেষভাবে দায়ী বলে মনে করছে আইসিসি। প্রকাশিত তথ্য অনুযায়ী মিয়ানমারের সামরিক বাহিনী, পুলিশ এবং কিছু বেসামরিক ব্যক্তির সহায়তায় ২০১৫ সালের ২৫শে আগস্ট থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই অপরাধ সংগঠিত হয়। নির্বাসন, নিপীড়ন সহ রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে আদালত। আইসিসির প্রধান কৌশলী করিম খান বলেন, মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এটি আমাদের প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন।
আমরা শিগগিরই আরও আবেদন করব। এখন বিচারকরা নির্ধারণ করবেন এই আবেদনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথাযথ কিনা। মার্কিন B-52 বোমারু বিমান আটকে দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের পথ আটকে দিল রাশিয়ার যুদ্ধবিমান। বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাড অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি B-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। মঙ্গলবার ২৬শে নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি Su-27 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১,৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভিতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে ছিল। সেজন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেনি। ফিনল্যান্ডের বিমানবাহী জানিয়েছে, এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমান বাহিনী রয়টার্সকে এক বিবৃতি দিয়েছে। তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।